নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি টাফ টক এক্সপ্লেনার। আজকের এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ রাজ্যে লাগু হয়ে গেল গুন্ডা দমন আইন। দেখুন, একযোগে এই আইন বা পৃথিবীতে যে কোনো আইন যখন পাস হয়ে যায়, যখন বলবৎ হয়, লাগু হয়, তখন দুটো ঘটনা ঘটে। একটা ঘটনা অবশ্যই সদর্থক, অর্থাৎ যদি ঠিক মতো সেই আইন পাস হয় তাহলে মানব জীবনে, সমাজে এবং অবশ্যই আর্থসামাজিক ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে একটি আইন পাস হওয়া মানে কোথাও যেন আমরা গণতন্ত্রে এক ধাপ এগিয়ে গেলাম। আবার এটাও ঠিক কথা, অনেক সময় শাসক সেই আইনকে যদি অন্যভাবে ব্যবহার করে তাহলে তার ফল হয়ে ওঠে ভয়ঙ্কর। খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার হাতে একটা অত্যন্ত ধারালো ছুরি আছে। এই ছুরি দিয়ে আপনি পুজোর নৈবেদ্যের ফল কাটবেন না মানুষের গলা কাটবেন, সেটা কিন্তু নির্ভর করছে যিনি তা অর্থাৎ ছুরিটা যিনি ব্যবহার করছেন। আইনের ক্ষেত্রে অনেকটা তাই। সমস্ত আইনই হচ্ছে এরকম ধারালো ছুরির মতো। আপনি যদি ঠিক মতো ব্যবহার করেন তাহলে শুভ কাজে, এবং গোটা পৃথিবীতে দেখা গেছে বিভিন্ন সময় আইন করে অনেক কিছু বন্ধ করা গেছে। আবার কখনো কখনো স্বৈরাচারী শাসকের হাতে সেই আইন হয়ে উঠেছে চাবুকের মতো। বিরোধীদের, বঞ্চিতদের, প্রতিবাদীদের চাবুক মারা হয়েছে। কোনো একটি আইন যখন জন্ম নেয়, বিখ্যাত আইনজ্ঞ বলেন বা সারা পৃথিবীতে যারা আইন নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, তারা বলেন একটা আইন কখনো আকাশ থেকে টুপ করে পড়ে না। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের বিরাট এক জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী সেই আইন তৈরি হয়। এক্ষেত্রেও অনেকে বলছেন ঠিক তাই। তার কারণ গত 15 বছর ধরে আপনারা জানেন নিউ টাউনে সিন্ডিকেট চলতো, আপনারা জানেন কয়লা গরুতে সিন্ডিকেট চলে। আমাদের রাজ্যে একটা প্যারালাল ইকোনমি, অর্থাৎ সমান্তরাল অন্ধকার অর্থনীতি রয়েছে। দেখুন, কেউই এর ঊর্ধ্বে নয়। আপনাদের খুব স্পষ্ট করে বলি, এই প্যারালাল ইকোনমি বা সমান্তরাল অর্থনীতিতে সবাই জড়িয়ে থাকে। শুধুমাত্র যারা ডার্ক সাইটে রাজনীতিবিদ, তাদের কাছে শুধু টাকা পৌঁছায় না। ওই সিস্টেমের মধ্যে আমলা, প্রশাসক, পুলিশ, এমনকি কোথাও কোথাও সাংবাদিক, তারাও জড়িয়ে থাকে। এমন অভিযোগ ঘটেছে 15 বছর ধরে আমাদের রাজ্যে সিন্ডিকেট গুন্ডা গজিয়ে উঠেছে, এবং তার পেছনে ছিল অবশ্যই তৃণমূল সরকারের দৈন্যতা। এই কারণে বলছি, সরকারটা শুধুই ছিল তৃণমূল সরকার, সরকারটা হয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। আর সেই জন্যে গত 29শে জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিল পেশ করার সময় এই 15 বছরের দুর্নীতির যে আঁতুড় ঘর হয়ে উঠেছিল আমাদের এই রাজ্য, সেই কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। শুনে নেব একবার। আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। এই আইন এই জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ।
সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল কাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে, লম্বা বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না। বিচার দেব, সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করব এবং যা যা করার দরকার করব। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন, একটা বিল যখন পাস হয় তখন গণতন্ত্রে, বিশেষ করে আপনারা জানেন বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, যখন সেখানে আইন পাস হয় তখন আমরা বলি আইনসভা। আইনসভায় গণতন্ত্রের দুটো দিক থাকে, একদিকে সরকার পক্ষ, অন্যদিকে বিরোধীরা। আমাদের এখানের বিরোধীদের অবস্থা অত্যন্ত দৈন্য হলেও বিরোধী দলনেতা, কোট আনকোট বিরোধী দলনেতা, অর্থাৎ এদো তৃণমূল, কেদো তৃণমূল এবং আপনারা জানেন ছন্নছাড়া তৃণমূল আর কিছু যে গুন্ডা তৃণমূল আছে, তাদের বক্তব্য নয়, কিন্তু এদের সমন্বিত, অর্থাৎ আমাদের এখানে যারা বিরোধী রয়েছেন তাদের নেতা কি বলছেন। আমি আবার বলছি যে এ বিরোধী সে বিরোধী নয়, কিন্তু তা সত্ত্বেও গণতন্ত্রে যখন আলোচনা করছি, সুতরাং গণতন্ত্রে বিরোধী দলনেতা কি বলছে, পথ কি বলছে, একবার শুনে নেব। দেখুন, যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি, ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরাজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোড। দেখুন, অনেকেই বলেন এর রাজ্যে বিরোধীরা এখন বিধানসভায় নেই, সবাই এক পক্ষে, অর্থাৎ সব শেয়ালের 100 না। কোনোভাবে বিধানসভা পবিত্রতাকে আমি অসম্মান করতে চাই না। মানুষ কি বলছেন বিরোধীদের সম্পর্কে সে কথা বলছি। আসলে এ রাজ্যে বিরোধী কারা, তাদের জন্ম কোথায়? ওই সবেদন নীলমণি একটা সিপিএম এর সিট ছেড়ে দিলে বাদবাকি সব বিধায়ক এবং অবশ্যই আইএসএফ এর একটা সিট, এই দুজনকে বাদ রাখলে এবং হুমায়ুন কবিরকে যদি বাদ রাখি, তাহলে সবাই তো এসছে তৃণমূল থেকে। আর হুমায়ুন কবির তিনিও তো, তারও জন্ম তো তৃণমূল থেকে। সুতরাং যে তৃণমূল দলটাকে বলা হচ্ছে যে সিন্ডিকেটের পাপে দুষ্ট, নীচ, দুর্নীতিগ্রস্ত, পাপিষ্ঠ, তাদের কি বলার আছে? তারা নিশ্চয়ই ভয় নিজের সম্পত্তির রক্ষার্থে এখন তারা সেফ খেলবেন। তাদের কাছে সত্যি কথা বলতে গেলে যারা তৃণমূল কংগ্রেস করে এসছেন, তাদের কাছে পলিটিক্স বা রাজনীতিটা হচ্ছে খেলা। সুতরাং তারা তাদের খেলা খেলবেন, কারণ এই সমস্ত দুর্ভাগা এমএলএ, যার মধ্যে অবশ্যই ববি হাকিম রয়েছেন, আরও অনেকে রয়েছেন, এরা জানেন বেশি কথা বললেই সর্বনাশ হয়ে যাবে। অনেকে মনে করেন এই সমস্ত তৃণমূলের বিরোধীরা আসলে কোনো বিরোধী নয়, এরা নিজেদের সম্পত্তি, যে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলোকে তারা ঠিক রাখতে, অর্থাৎ এক কথায় রক্ষা করতে, তারা এই মুহূর্তে তাদের বিরোধিতার ধার হারিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে,
শাসক দলের অন্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা কি বলছেন আমরা শুনে নেব এই পশ্চিমবঙ্গের প্রাক্তন 2 রাজ্য সভাপতি বিজেপি তারা কি বলছেন। অর্থাৎ অধুনা দিলীপ ঘোষ, আপনারা জানেন তিনি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, তিনি কি বলছেন। শুনে নেব সুকান্ত মজুমদারের কথা, তার কারণ তিনিও প্রাক্তন, আপনারা সবাই জানেন যে এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। এবং অবশ্যই শুনে নেব দেবজিৎ সরকারের কথা, তিনি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির মূল মুখপাত্র এ রাজ্যে, তারা কি বলছেন। পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ, এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে, তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। যেন যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী, যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন। আজ থেকে গুন্ডা দমন আইন চালু হচ্ছে, কারণ রাজ্যপাল সাইন করে দিয়েছেন। রাজ্যপাল সাইন করার পর স্বাভাবিকভাবে তা আইনে পরিণত হয়েছে। এবার সুবিধা হবে এই লায়েক আলীর মতো লোক যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে, যারা গণ্ডগোল লাগানোর চেষ্টা করে, পুলিশ তাদেরকে দাঙ্গা লাগানোর আগেই এবার গ্রেপ্তার করে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেখিয়েছেন, তাতে শাসকের আইন আর নেই, আইনের শাসন এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু প্রতিষ্ঠিতই নয়, পুরনো আইন থাকাকালীন দুষ্কৃতীরা যেহেতু প্রায় ওই 49 বছর ধরেই সরকার পক্ষের দলের সমর্থন পেয়ে এসেছেন এবং বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধে নিয়ে বিচারকে প্রহসনে পরিণত করাতে পেরেছিলেন, তার বিপ্রতীপে দাঁড়িয়ে, তার উল্টো দিকে দাঁড়িয়ে মানুষকে আইনের সুবিধে পাওয়াতে গেলে সাধারণ মানুষকে, অত্যাচারিত যারা সাধারণ মানুষ, মূলত যারা গুন্ডামির শিকার হন বা হয়েছিলেন, যাদের প্রশাসনের উচিত ছিল যাদের পক্ষে দাঁড়ানোর, সেখানে উল্টে প্রশাসন গুন্ডাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, যারা অত্যাচারিত হয়েছিলেন তাদের পক্ষে ছিলেন না। নতুন আইন তাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করবে এবং সবথেকে বড় কথা, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করলেই বা সরকারি রাজনৈতিক দলের সঙ্গে থাকলে পলিটিক্যাল ইমিউনিটি পাওয়া যায় ডিভিডেন্ড হিসেবে, এবং আমি যা ইচ্ছে তাই করব। আমি কলকাতার মতন একটা শহরে, রাজধানীতে খোলা জনবসতি এলাকাতে গুলি চালিয়ে, বোম ফেলে, তারপরে রাত্রেবেলায় কলকাতাতেই গাড়ি চালাতে চালাতে ফেসবুক লাইভে যেটা সোনাপাপ্পু করেছিল সেইটা চলবে, এই ধরনের লোকেদের আটকাতে গেলে বা অন্য ক্ষেত্রেও এই আইনের প্রয়োজনীয়তা আছে বলে পার্টি মনে করছে। গুন্ডা দমন নীতি নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। দেখুন, যে রাজ্যে বিদ্বজনেরা রাস্তার ফকির হয়েছে, দেখুন আমি ফকিরদের বা ভিখিরিদের কোনো অপমান করছি না, কিন্তু বিদ্বজনেরা তাদের মস্তিষ্ক, তাদের মেধা, উৎকর্ষতায় এ রাজ্যে এখন 100তে 0 কম পাবেন। তার কারণ তারা প্রত্যেকে পাপী। কেউ পুরস্কার নিয়েছেন, তো কেউ কমিশন নিয়েছেন, কেউ ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ সুবিধা পেয়েছেন, বা কেউ সরকারের আবাসন, অর্থাৎ সরকার থেকে তাদের ফ্ল্যাট দেওয়া হয়েছে, আবার কেউ রীতিমতো মাসোহারা পেতেন। সুতরাং এ রাজ্যে বিদ্বজনেরা নেই। বিরোধীদের অবস্থা অত্যন্ত শোচনীয়, কারণ বিকিয়ে যাওয়া বিরোধীরা। আর অন্যদিকে সিপিএম এখনও 34 বছরের পাপ থেকে মুক্ত হয়নি, মানুষ এখনও তাদের বিশ্বাস করে না। আর মালদা মুর্শিদাবাদের পার্টি মানে কংগ্রেস এখনো মামু পার্টি, সেই হিসেবে গোটা রাজ্যে তাদের মোটেই আমরা সেভাবে দেখছি না। সুতরাং বিরোধী কণ্ঠস্বর একেবারে শূন্য। গুন্ডা দমন এই নীতি যদি সত্যি লাঘু ঠিকঠাকভাবে হয়, তাহলে আপনাদের বলে রাখি, নিউ টাউনে বাড়ির ফ্ল্যাটের দাম কমবে, কারণ দীর্ঘদিন ধরে বাম আমলের শেষ 10 বছর এবং তৃণমূল আমলের 15 বছর, অর্থাৎ 25 বছর ধরে সেখানে সিন্ডিকেট রাজ চলেছে। কয়লা, গরু, আমাদের যে সমান্তরাল অর্থনীতির কথা বলছি, অন্ধকার অপরাধ জগৎ তাহলে ঠান্ডা হবে। কিন্তু অনেকে বলছেন
কোথাও যেন একটা ভয় থেকে যাচ্ছে। ধরুন ধরুন কোনো সাংবাদিক খবর করছেন, গুন্ডা দমন নীতিতে তাকে আবার নিয়ে আসা হবে না তো? তাকে 1 বছর কোনো বিচার ছাড়া কারাগারের অন্ধকার কুঠুরিতে থাকতে হবে না তো? এই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আমি একটা সম্পূর্ণ এপিসোড করব। এই নিয়ে আমরা আলোচনা করব, আইনজ্ঞরা কি বলছেন টাফ টক এক্সপ্লেনারে দেখাবো। কিন্তু আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেই ঘটনা আপনাদের দেখাতে হবে। এটাও ডেমোক্রেসি বা গণতন্ত্র নিয়েই, তবে একটু অন্য ধারায়। আমাদের গণতন্ত্র কতটা শক্তিশালী আর কতটা দুর্বল তার প্রমাণ হচ্ছে ডেমোক্রেসি। অর্থাৎ একদিকে আপনি যদি শত্রু হন তাহলে ডিম খেতে হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। তোলাবাজ নিউ টাউনের সিন্ডিকেট রাত চালিয়েছে, তাল তাল সোনা তার বাড়ি থেকে তার প্রেমিকা বা বান্ধবী যাই বলুক না কেন সেখান থেকে পাওয়া গিয়েছে। এদের তো ডিম খেতেই হতো জনরোষে। কিন্তু এমন অবস্থাতে দাঁড়িয়ে সবাই খাচ্ছে না কেন? যারা পার্লামেন্টে রয়েছে, যেমন ধরুন এক অভিনেত্রী, তিনি মেদিনীপুরে শাসিয়েছিলেন যে ৪ঠা মের পর তিনি নাকি দেখে নেবেন যারা তৃণমূলের সপক্ষে ছিলেন না তারা সব এখন ডিগবাজি খেয়েছে। অথবা সেই অভিনেত্রীর কথা মনে আছে তো, যিনি ভারতীয় হিন্দু ধর্মকে তীর্যক মন্তব্য, শ্লেষ এবং ব্যঙ্গাত্মক কমেন্ট দিয়ে যিনি কোথাও একটা অবমাননা এবং কোথাও যেন একটা ব্যঙ্গের সুরে বিষয়টাকে নিয়ে এমন একটা পর্যায়ে নামিয়ে দিয়েছিলেন যাতে হাজার হাজার লাখ লাখ হিন্দু মানুষের মনের ভেতরে ভাবাবেগে তাদের কোথাও যেন আঘাত লেগেছিল। তারা সব এখন পাল্টি খেয়ে নাকি এনডিএর সমর্থক। আবার তো দেখলেন তিনজন খেলোয়াড় তারা রাজ্যসভায় চলে যাচ্ছেন। পুরনো খেলোয়াড় সব মুখে বড় বড় কথা, কত সেকুলারিজম বলেছেন, কত কিছু বলেছেন। আবার একজনের বিরুদ্ধে তো অভিযোগই আছে, গরু অসামাজিক কাজকর্ম রাতের অন্ধকারে কর। এরা সবাই চলে গেলেন। আর সেই জন্যে কোথাও আশায় বুক বেঁধেছিল নির্মল ঘোষের। অর্থাৎ আপনারা সবাই জানেন নির্মল ঘোষ দাপুটে তৃণমূল নেতা। কিন্তু কি হলো না, ঋত তৃণমূল কংগ্রেস তাকে নিল না, উল্টে তার ছেলে তীর্থঙ্কর ঘোষ আপাতত গারদে। একবার দেখে নেব এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। আমার বাড়িতে বোমাবাজি করেছিল, ভাঙচুর করেছিল, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছিল। পূর্ণ আস্থা রেখে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ওপরে এবং প্রশাসনের ওপরে এই সরকারের পালাবদল হওয়ার পরে আমরা এই কেস দায়ের করি। সেই কেসে আজকে তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হয়েছে, ওর বাবাও অ্যারেস্ট হবে, নির্মল ঘোষও কিছুদিনে অ্যারেস্ট হবে। ওরা পাপের সম্পত্তি ভেবে রেখেছিল পানিহাটিটাকে, এই দুর্নীতির আঁকড়াকে ভেঙে তছনছ করে দিয়েছে প্রশাসন। দেখুন, সব তো বাঁচতে গেছে সিবিআই, ইডি, সিআইডি, পুলিশের হাত থেকে। যে মুহূর্তে ওদের দলে যাচ্ছে ডিম ছোড়া বন্ধ হয়ে যাচ্ছে। যা ছিল ডিম পরে সেটা অমলেট হয়ে যাচ্ছে। যখন টিএমসি দলে থাকে ডিম, এবার বিদ্রোহী দলে গেলে অমলেট। দেখুন, এগুলো খবরের কাগজকে দিয়ে তো খবর করানো হচ্ছে। একটা ছোট কথা বলি, এই যে বর্ষাকাল, ছোটবেলায় আমরা বর্ষাকালে কাগজের নৌকো তৈরি করে জলে ভাসাতাম। সে নৌকো কিন্তু অরিজিনাল নৌকো নয়। আজকের এই বিদ্রোহী তৃণমূল ওই কাগজের নৌকো বর্ষার জলে ভাসানোর মতন ব্যাপার।
যে কটা চোর চোরটা বাটপাট থেকে যে ডিম খাবো কিংবা পুলিশের জালে পড়বো, জেল খাটবো, সব মালকটা ওই বিদ্রোহী দলের নাম লিখিয়েছে। অর্থাৎ বকলমায় বিজেপির হাত থেকে বাঁচার আশ্রয়স্থল করে নিয়েছে। দেখুন, একদিকে ডেমোক্রেসি, অন্যদিকে আমরা দেখছি গুন্ডা দমন নীতি। তাহলে আমাদের ডেমোক্রেসি বা গণতন্ত্রের অবস্থাটা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে রাজ্যে বিরোধীরা 100-তে 0-এরও কম। আপনারা বলবেন, একটু আগে আমি বলেছিলাম যে এ রাজ্যের তথাকথিত বুদ্ধিজীবী বিদ্বজন, যেটা এখন প্রায় গালিগালাজ বা একটা কুকথা বা কুশব্দ হিসেবে এ রাজ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে, তারাও তো 100-তে 0-এর কম। ঠিকই ধরেছে। এ রাজ্যে কোনো বিদ্বজন নেই, বুদ্ধিজীবী নেই যারা এই মুহূর্তে সাহস করে কিছু বলবে। আবার এখন কোনো বিরোধীও নেই। আবার অন্যদিকে সরকার তার প্রত্যেকটা পদক্ষেপে উন্নয়ন এবং সংস্কারমুখী করতে চাইছে। সেই হিসেবে দাঁড়িয়ে ডেমোক্রেসি বা গণতন্ত্রে একটা নতুন যুগের শুরু হয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে, সত্যি কি আমরা গণতন্ত্রের আলোয় আলোকিত করতে পারবো? সত্যি কি মুক্ত চিন্তা এবং তার সঙ্গে সঙ্গে আমরা যা বিশ্বাস করি তা বলতে পারবো? নাকি আগামী দিনটা ভয়ঙ্কর? আবার অনেকে বলছেন, না, এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুন্ডা দমন আইন যদি নিয়ে না আসতেন, তাহলে 15 বছর এবং তার আগে 10 বছর অর্থাৎ 25 বছরের সিন্ডিকেট রাজ এ রাজ্যে বন্ধ করা যেত না। ভেবে দেখুন, আপনি কোনো একটি অফিস খুলেছেন, আপনাকে নজরানা দিতে হবে। আপনি নিউ টাউনে বাড়ি করতে চান, আপনাকে বাজার দরের থেকে বেশি দামে ইমারতি দ্রব্য নিতে হবে। ভেবে দেখুন, আপনি যদি একটি চলচ্চিত্র বা সিনেমা নিজের মতো করে প্রযোজনা করতে চান, আপনার কাছে সিন্ডিকেটের নাম নিয়ে অনেকে চলে আসবে, বাধ্য করবে বেশি লোক নিতে। এই গুন্ডা দমন আইন পারবে তো এসব ঘোচাতে? আপাতত এই প্রশ্নটা নিয়েই আমি টাফ টক এক্সপ্লেইনার শেষ করছি। তবে আপনাদের জানিয়ে রাখি, গুন্ডা দমন আইন নিয়ে আমরা সম্পূর্ণ একটি তথ্যবহুল এপিসোড করব, অবশ্যই দেখবেন। জয় হিন্দ।